কে রাজশ্রী? কি হয়েছিল ওর সাথে? আর কেই বা এই অতুলবাবু? কি তার আসল পরিচয়? রাজ কি আদেও পারবে সব রহস্য ভেদ করে রাজশ্রীকে উদ্ধার করতে, নাকি বড়সড় কোনো ষড়যন্ত্রের আড়ালে তলিয়ে যাবে ওদের জীবন? বাংলা সাহিত্যের অপরানন্দ হলো গল্প, আর এই গল্পের বৈঠকখানা হলো শ্রুতিলিপি। এখানে পাবেন নানান রকম গল্প, উপন্যাস আর রাশি রাশি রহস্য। শুনতে হলে বসে পড়ুন তাড়াতাড়ি। এই সপ্তাহে আপনাদের সামনে পরিবেশন করা হলো লেখিকা শ্রেয়ার কলমে অভিশপ্ত নিমন্ত্রণ। অরূপ, সজল এবং বিমল চায়ের দোকানে বসে রয়েছে, চা খাচ্ছে, আর অতুলবাবু চা বানাচ্ছেন। রাজ সেখানে আসে। রাজ এসে বলে, কি রে অরূপ, সজল, তোরা আজকে এত তাড়াতাড়ি এখানে? আমি তো ভাবলাম আমি তোদের আগে এসেছি, কিন্তু এখানে এসে দেখছি তোরাই চলে এসে বসে রয়েছিস। আরে তুই এখানে কি করছিস রাজ? আজকে না তোর নেমন্তন্ন রয়েছে পাশের পাড়ায়? তুই আসবি না ভেবেই তো তোকে ডাকতেও যায়নি। হ্যাঁ, নেমন্তন্ন তো আছে। আগের গ্রামের ওরা আমাদের প্রতিবেশী ছিল, তাই ওখান থেকে আমাদের খেতে ডেকেছে। সে তো দুপুরবেলা যাব। তাহলে আবার কি, চলে এসো বন্ধু, সবাই মিলে একটু চা খাই। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। অতুল বাবু, আর এক কাপ করে সবার জন্য চা করুন তো। হ্যাঁ করছি, নিশ্চয়ই করছি। সবাই মিলে চা খেলো এবং একে অপরকে বিদায় করে বাড়ি চলে গেল। 7 দিন পর সন্ধেবেলায় সজল আর বিমল বসে চা খাচ্ছে অতুলবাবুর চায়ের দোকানে। অতুলবাবু বললেন, তোমাদের বাকি দুজন বন্ধু কই? 7 দিন ধরে শুধু তোমরাই আসছো, বাকিটা কেউ আসছে না। আর ঝগড়া হয়েছে নাকি? না অতুল বাবু, অরূপ তো নেই, মাসির বাড়ি গেছে। কিন্তু রাজের খোঁজ কিছুতেই আমরা জানতে পারছি না। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস রে বিমল, বাড়িতে তালা বন্ধ। আমি তো এর আগের দিনকে সবাইকে জিজ্ঞেস করেছিলাম রাজের খোঁজ কেউ জানে কিনা, কিন্তু সবার কাছেই কোনো উত্তর নেই, বুঝলি। ব্যাপারটা একটু অবাক করার মতো হলেও দেখো হয়তো কোথাও ঘুরতে গেছে। তোমরা জানো না, একটু অপেক্ষা করো, চলে আসবে। হ্যাঁ অতুল বাবু, আজকে তাহলে আমরা যাই, আবার পরের দিন আসবো আপনার দোকানে। হ্যাঁ ঠিক আছে। ঠিক সন্ধেবেলার দিকে বিমল এবং সজল যাওয়ার পর রাজ ছুটতে ছুটতে আসছে অতুলবাবুর দোকানে। রাজ বলে, অতুলবাবু, 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 আমাকে বাঁচান। আপনি আপনি আমাকে বাঁচাতে পারেন। আমাকে আপনি আমাকে আপনি বাঁচাতে পারেন। কি হয়েছে তোমার রাজ? তুমি তো হাঁপাচ্ছ কেন? এটা তো ভয় পেয়ে আছো কেন? তোমার বন্ধুরা সবাই তো আমাকে খুঁজছে। কোথায় ছিলে এতদিন? অতুলবাবু, এত কথা বলার সময় এখন আমার হাতে নেই। আমাকে গ্রামের শাসনের একজন বাবা বললেন, আপনি আপনি একমাত্র পারেন সব কিছুর সমাধান করতে। আপনি দয়া করে আমার সাথে একবার চলুন, নাহলে আমার সংসার, আমি সবাই শেষ হয়ে যাব, সবাই। দয়া করে চলুন। তুমি দাঁড়াও, আমি দোকানটা বন্ধ করে দিয়ে আসছি। তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি চলুন অতুলবাবু, তাড়াতাড়ি চলুন। অতুলবাবুকে নিয়ে রাজ হাঁটতে হাঁটতে গ্রামের একদম শেষ প্রান্তে এক পোড়া ভাঙা বাড়িতে নিয়ে গেল। অতুলবাবু যেই বাড়িতে পা দেয়, বাড়ির ধুলো হাতে নিয়ে গন্ধ শুঁকে বলে, তুমি আমাকে এইরকম একটা পরিত্যক্ত বাড়িতে নিয়ে যাচ্ছ কেন? আপনি ভেতরে গেলেই বুঝতে পারবেন আমি কেন এখানে আপনাকে নিয়ে এসেছি। রাজ, সত্যি করে বলো তো কি হয়েছে? এ বাড়িতে এক অশরীরীর বাস। তুমি কেন আমাকে এখানে নিয়ে যাচ্ছ? এই বাড়িতে একদম শেষ প্রান্তের ঘরেই আপনি আমার সাথে চলুন, তাহলেই বুঝতে পারবেন আমি ঠিক কতটা অসহায় হয়ে পড়েছি। রাজশ্রী মাটিতে হাত পা ছড়িয়ে একটা বাটি থেকে 2 হাত দিয়ে মাংস খাচ্ছে এবং রাজশ্রীর চুলগুলো ছিল এলোমেলো, পায়ের নখগুলো বড় বড়, আর পরনে ছিল
ছেঁড়া ফাটা একটা শাড়ি। রাজ এবং অতুলবাবু যখনই ঘরে ঢুকলেন, রাজ বলল, রাজশ্রী, রাজশ্রী। রাজশ্রী রাজের ডাক শুনে রাজের দিকে তাকায়। হাতে তার তখনও কাঁচা রক্ত, চোখ দুটো লাল হয়ে গেছে, আর মুখ দিয়ে ক্রমাগত রক্ত ঝরে পড়ছে চুলগুলো ছাড়া। রাজের ডাকে রাজশ্রী হাত পায়ের সাহায্যে হাঁটতে হাঁটতে এবং রাজ এবং অতুলবাবুর কাছে এলে, আর তাদের গা শুকতে লাগলো চারিদিকে ঘুরতে ঘুরতে। তারপর রাজের সামনে এসে বলল, মাংস এনেছিস? মাংস? তোকে তোকে যে বললাম নিয়ে আয়। আমার আমার আরও মাংস চাই, নিয়ে আয়, না হলে কিন্তু তুই মারা যাবি। আর আর তোর বউটাকেও তুই আর কোনো দিনও পাবি না। আমি খুব শিগগিরই নিয়ে আসবো, খুব শিগগিরই। তুমি আগে এগুলো খাও। হ্যাঁ, তুমি এগুলো খাও। রাজের কথা শুনে রাজশ্রী আবার 4 পা হাত দিয়ে হেঁটে খাবারের জায়গায় গেল, দিয়ে আবার 2 হাত দিয়ে অবশিষ্ট মাংস খেতে লাগলো। অতুলবাবু বললেন, রাজ, আমার সাথে এক্ষুনি বাইরে চলো। হ্যাঁ হ্যাঁ, চলুন অতুলবাবু, হ্যাঁ চলুন। বাড়ির বাইরে বেরিয়ে এসে অতুলবাবু বললেন, কবে থেকে এইরকম ঘটছে? আমরা সেদিনকে নেমন্তন্ন খেতে গিয়েছিলাম আমাদেরই পাশের গ্রামে। আগে যেখানে আমি থাকতাম সেখানকার প্রতিবেশী আমাদের নেমন্তন্ন করেছিলেন, তাই সেজন্যই সেই দিন আমি আর আমার স্ত্রীকে নিয়ে গেছিলাম সেই গ্রামে। সব কিছুই ঠিক ছিল, কিন্তু রাতে যখন আমরা ফিরতে যাই তখন হঠাৎই আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়ে। তারপরে এরকম অবস্থা কি করে হলো? আমার স্ত্রী অসুস্থ হওয়ার জন্য আমরা এই বাড়িতেই আপাতত কিছু দিনের জন্য আশ্রয় নিই। কিন্তু সকালে যখন ঘুম থেকে উঠি আমি দেখতে পাই আমার স্ত্রী একটা কাঁচা হাঁস খাচ্ছে। কাঁচা হাঁস, তাছাড়াও চারিদিকে প্রচুর কাঁচা মাংস। আমি রীতিমতো ভয় পেয়ে যাই। ওখান থেকে ওকে ডাকতেই ও লাল লাল চোখ দিয়ে আমাকে বলে ওঠে, আরও মাংস দে, নাহলে তোকেও ছাড়বো না, আর তোর বউকেও আমি মেরে দেব। আমার কথা তোমাকে কে বলল? রাজশ্রী, এই পরিস্থিতি দেখে আমি আর সহ্য করতে পারছিলাম না। সপ্তাহখানেক আমি বাড়ি ফিরিনি, কারণ রাজশ্রী আমাকে ওই বাড়ি থেকে বেশি দূরে যেতেই দিচ্ছিল না। সেই কারণেই আমাদের গ্রামের একদম শেষ প্রান্তে শ্মশানের ধারে একজন পুরোহিতের কাছে আমি যাই। রাজ বলে, পুরোহিত বাবা, আমার স্ত্রী ক্রমাগত অসুস্থ হয়ে পড়ছে, সারা দিন শুধু কাঁচা মাংস খেতে চাইছে, তাছাড়া আর কিছুই মুখে দিতে চাইছে না। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। পুরোহিত বলল, ঠিক আছে, তুমি আমাকে নিয়ে চলো তার কাছে। আমি নিজে গিয়ে পরখ করে দেখতে চাই কি হয়েছে তার। হ্যাঁ চলুন বাবা, হ্যাঁ চলুন। পুরোহিত বাবাকে যখন আমি নিয়ে গেলাম, এটা আমার সাধ্যে নেই। তোমাদের গ্রামে অতুল বলে একজন আছে যে চায়ের দোকান চালায়, একমাত্র সেই পারে এ সমস্যার সমাধান করতে। অতুলবাবু বললেন, এখন সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার স্ত্রীকে এই ভয়ানক পিশাচিনীর হাত থেকে উদ্ধার করা, না হলে মাংসের জন্য নিজের শরীর কাটতেও একবারের জন্য দ্বিধাবোধ করবে না। তাহলে এখন কি করা উচিত? আপনি উপায় বলে দিন। সামনেই পূর্ণিমা আসছে, এই সময় খারাপ শক্তি থেকে ভালো শক্তি আরো বেশি জাগ্রত হয়। তুমি মাংস দেওয়ার ভান করে কোনোভাবে যদি তোমার স্ত্রীর চুল নিয়ে আসো, তাহলে আমি যজ্ঞের মাধ্যমে কিছু একটা ব্যবস্থা করতে পারি। নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য আমি সব কিছু করতে প্রস্তুত, সব কিছু। আপনি শুধু আমাকে সাহায্য করুন অতুলবাবু, সাহায্য করুন। ঠিক আছে, তাহলে আগামী পরশুদিন পূর্ণিমার রাতে তুমি ওই চুলটা নিয়ে আমাদের গ্রামের মন্দিরের সামনে চলে আসবে। আমি থাকবো সেখানে। ওই যজ্ঞতে সমস্ত সমাধান লুকিয়ে আছে। ঠিক আছে, আমি অবশ্যই নিয়ে আসব, অবশ্যই। পূর্ণিমার রাত, আকাশে ঘুম থালার মতো চাঁদ দেখা যাচ্ছে, চারিদিকে জোনাকির শব্দ, মন্দিরের ঘণ্টা শোনা যাচ্ছে। অতুলবাবু ঠিক মন্দিরের সামনে একটা বিশাল যজ্ঞের আয়োজন করেছেন।
যে আয়োজনে মাঝের চারদিকে ঘিরে দাউ দাউ করে আগুন জ্বলছে। রাজ রাজশ্রীর উদ্দেশ্যে বলল, রাজশ্রী, আজকে তোমার জন্য মাংস আনতে হলে আমাকে গ্রামের একটু ভেতরে যেতে হবে। চারিদিকে সমস্ত হাঁস শেষ হয়ে তোমার জন্য আজকে আরও ভালো খাবার নিয়ে আসবো। ঠিক আছে, যা যা যা, যা নিয়ে আয়, নিয়ে আয়, কিন্তু কিন্তু তাড়াতাড়ি আসবি। আমি আমি বেশিক্ষণ না খেয়ে থাকতে পারবো না। যা যা, নিয়ে আয়। রাজ ছুটতে ছুটতে অতুলবাবুর কাছে আসে। অতুলবাবু যজ্ঞের সামনে দাঁড়িয়ে হাসি মুখে হাতের মুঠি তোলে এবং সে হাতের মুঠিতে ছিল রাজশ্রীর চুল। অতুলবাবু বললেন, নাও, এবার রাজশ্রীর যে চুল, যজ্ঞের আগুনে আহুতি দাও। যজ্ঞের আগুনে আহুতি দেওয়ার পরেই অতুলবাবু একটা চক দিয়ে যজ্ঞটাকে পুরো ঘিরে নেন এবং মনে মনে কিছু মন্ত্র জপ করতে থাকেন। হঠাৎ রাজশ্রী 4 হাত পায়ে হাঁটতে হাঁটতে ছুটতে ছুটতে সেখানে চলে আসে আর জোরে জোরে চিৎকার করতে থাকে। রাজ রাজশ্রীর এই দৃশ্য দেখে ক্রমাগত কাঁদতে থাকে। অতুলবাবু বলেন, তুমি এখন কিছু করবে না রাজ, শুধু আমি যা যা বলছি সেই মন্ত্র জপ করতে থাকো। আর এই নাও গঙ্গা জল, এই গঙ্গা জল ক্রমাগত হাতে নিয়ে মন্ত্র জপ করো। রাজের ক্রমাগত মন্ত্র জপের ফলেই রাজশ্রী চিৎকার বাড়তেই থাকে। রাজশ্রী মুখ দিয়ে রক্তপাত হতে থাকে, চোখ দিয়ে রক্তপাত হতে থাকে। রাজশ্রী হাতগুলো দিয়ে ক্রমাগত মাটি খুঁড়তে থাকে। অতুলবাবু বলেন, তোর আর কিছু করার উপায় নেই, এখানেই তোকে সব শেষ করতে হবে। তোকে ছেড়ে যেতেই হবে রাজশ্রীকে, ছেড়ে দে, না হলে তুই যদি এখন না ছাড়িস তাহলে তোকে সারা জীবনের জন্য আমি বন্দি করে নেব। তুই চাইলেও আর ছাড়াতে পারবি না নিজেকে। অতুলবাবু একটা ঘটিতে কিছু জল এবং মন্ত্র এবং যজ্ঞের ছাই মিশিয়ে সে গণ্ডিকে পার করে এসে আর সেই জল নিয়ে বারবার রাজশ্রী গায়ে ছেড়াতে থাকেন। ক্রমাগত হনুমান মন্ত্র জপ করতে থাকেন। রাজশ্রীর গায়ে এক একটা বিন্দুর জল পড়া মাত্রই আগুনে যেরকম নেভার ধোঁয়া ওঠে সেরকম হতে থাকে। রাজশ্রীর মুখ পোড়া পোড়া দাগ হয়ে যায় এবং তারপরেই রাজশ্রী বমি করতে লাগে এবং শেষ অবধি রাজশ্রী অজ্ঞান হয়ে পড়ে। অতুলবাবু বলেন, রাজ, রাজশ্রীকে নিয়ে মন্দিরের ভেতরে ঠাকুরের কাছে নিয়ে যাও, ওখানে শুয়ে রেখে আবার এখানে আসো, তোমার সাথে কথা আছে। রাজশ্রীকে শুয়ে রেখে আসার পর রাজ অতুলবাবুর কাছে আসে। অতুলবাবু বলেন, ওটা কি দেখতে পাচ্ছ রাজ? এটা তো বমি। সেটা আমিও জানি, এটা রক্ত বমি, এবং ওই বমিতে রয়েছে সেদিনের নিমন্ত্রণে তোমরা যা যা খেয়েছ সেসব খাবার। কিন্তু সেটা কি করে সম্ভব? এতদিন আগেকার খাবার কিভাবে সম্ভব? জানো তো, আমাদের জীবনের সব থেকে ভয়ঙ্কর শত্রুকে? আমাদের হিংসা, যা মানুষকে শেষ করে দিতে পারে। কিন্তু কে করেছে এইসব? যেই বাড়িতে তোমরা খেতে গেছিলে সেই বাড়ির মানুষেরা তোমাদের কালো জাদু করা খাবার খাইয়ে তোমার বইয়ের ওপর পিশাচিনীকে ভর করিয়ে দিয়েছে। আজ তুমি যদি না আসতে তোমার বউ ওখানেই মারা যেত, নিজের শরীর কেটে খেয়ে। আপাতত অনেক বড় ঝড় কাটিয়েছ, এখন কোনো ভয় নেই, তাই নিশ্চিন্তে বউকে নিয়ে ঘরে ফেরো। সকালবেলা দুটো বাচ্চা ছেলে রোহিত এবং বীরু অতুলবাবুর চায়ের দোকানে বসে রয়েছে। রোহিত বলে, তারপর কি হলো দাদু, আমাদেরকে বললে না তো? অতুলবাবু উত্তর দেন, সেদিনের পর থেকে রাজশ্রী আর কোনো রকম উল্টাপাল্টা কিছু করেনি। শেষ অবধি তাদের একটি ফুটফুটে বাচ্চা হয়েছিল। সেই বাচ্চা নিয়ে তারা আমার কাছে এসেছিল, আমি তার নাম মিষ্টিমা রেখেছি। তারপর অতুলবাবু বলেন, আসলে হিংসে মানুষের সবকিছু শেষ করে দেয়। হিংসে করে যে অন্যের ক্ষতি করে তার ক্ষতিও স্বয়ং ভগবান করেন। তাই কখনো হিংসে করবেন না এবং কখনোই আপনি কাউকে বোঝাবেন না যে আপনি কি কথাটা সুখে আছেন, কারণ কার মনে কি রয়েছে, কখন কি বিপদ আসতে পারে তা আমরা কেউই বলতে পারি না।
আজকে আপনারা শুনলেন শ্রেয়ার লেখা অভিশপ্ত নিমন্ত্রণ। গল্পের সূত্রধর আমি অচ্যুতা। গল্প পাঠে অতনু, অন্যান্য চরিত্রে অচ্যুতা, নবনীতা, রুদ্র, প্রভাত, সুব্রত, সৃজন। পোস্টার ডিজাইন রঞ্জন, স্ক্রিপ্টিং, এডিটিং ও সমগ্র পরিচালনায় রায়। আবার দেখা হচ্ছে পরের সপ্তাহে ঠিক শুক্রবার রাত 10টায়। তাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। নমস্কার।